রাস্তায় তরুণরা রক্ত ঝরাচ্ছে, তবু তারা উঠে দাঁড়াচ্ছে। কোনো ভয় নেই, কোনো বাধা নেই, যেন মানুষ নয়, সুপার হিউম্যান। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি আসছে কোথা থেকে? আমাদের ব্রেন আর বডিতে এমন কি ঘটে যার ফলে ক্লান্তি আর ভয় হঠাৎ বদলে যায় শক্তি আর সাহসে? আর মনস্তাত্ত্বিকভাবে কেন আন্দোলন শেষে সেই প্রবল আবেগ ধীরে ধীরে ফিকে হয়ে যায়? চলুন ভিডিওর শেষ পর্যন্ত আমরা জেনে নেই এর পেছনের বিজ্ঞান। 2024 সালেও আমরা দেখেছি রাস্তাগুলো গর্জে উঠেছিল, আকাশ বাতাস কেঁপে উঠেছিল স্লোগানে। তরুণ কণ্ঠগুলো জেগে উঠেছিল না কোনো খ্যাতির জন্য, না কোনো টাকার জন্য, বরং এক ভবিষ্যতের জন্য, যা তারা বিশ্বাস করত আর ধারণ করত মনে ও প্রাণে। ছাত্ররা সামনে, জনতা পিছনে, এক ঢেউয়ের মতো আগুন ছড়িয়ে পড়েছিল পুরো জাতিতে। আর শেষে সরকার পতন, বিজয় হয়তো, কিন্তু তারপর ক্যামেরা আর হ্যাশট্যাগ ঘুরে যেতে লাগলো অন্যদিকে। কোথায় গেল সেই আগুন, কোথায় গেল সেই স্পিরিট? আন্দোলন থেমে গেল, কিন্তু সিস্টেম রয়ে গেল সেই একই জায়গায়। কেন এমন হয়? আজ বলবো রাজনীতির চোখে না, বরং বিজ্ঞানের চোখে। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন রাস্তায়, পুলিশের সামনে, টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি গুলি। এমন বিপদ দেখলেই প্রথমে জেগে উঠে আমাদের ব্রেনের ভিতর থাকা ছোট্ট অ্যালার্ম বেল, অ্যামিগডালা। এটা অনেকটা এমন ভাবে কাজ করে যেন আপনার মাথার ভিতর একটা ফায়ার অ্যালার্ম বসানো আছে, বিপদ দেখলেই সেটা বেজে ওঠে। এরপর শরীর ঢুকে যায় ফাইট আর ফ্লাইট মোডে। মানে আপনি ঠিক করবেন এখন পালাবেন না দাঁড়িয়ে থেকে লড়াই করবেন। কিন্তু তখন যদি আপনি মন থেকে বিশ্বাস করেন যে আপনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, তাহলে আমিগডালা সেই ভয়কে বদলে দেয় সাহসে। শরীর বলে পালাবে না, বরং সামনে এগিয়ে যাও। ঠিক তখনই চালু হয় আমাদের শরীরের টার্বো ইঞ্জিন। আপনার ব্রেন তখন কিডনির উপর থাকা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে নির্দেশ দেয় এই টার্বো মোডের জ্বালানি অ্যাড্রেনালিন নিঃসরণ করতে। হৃদস্পন্দন দ্রুত করে, শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দেয়, ফলে রক্ত প্রবাহ বাড়ে। আমাদের বডি পায় বাড়তি অক্সিজেন আর শক্তি। চোখ বড় বড় হয়ে যায়, মনোযোগ তীক্ষ্ণ হয়, ঘুম, খিদে, ক্লান্তি মুহূর্তে উধাও হয়ে যায়, এমনকি ব্যথাও কম অনুভূত হয়। তাই তো আপনি লক্ষ্য করবেন আন্দোলনের সময় আহত হয়েও মানুষ নির্ভয়ে সামনে এগিয়ে যেতে পারে, কিন্তু অ্যাম্বুলেন্স বা হাসপাতালে পৌঁছালে ব্যথায় কাতরাতে। এই সুপার হিউম্যান বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস আর আমাদের বিবেকের সংমিশ্রণে 2024 সালে আমরা দেখেছি যুবকদের বুক চিতিয়ে বন্দুকের সামনে দাঁড়াতে, শিশু ও প্রবীণদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে, একজন মাকে সন্তানের ভয় দূর করে বলতে, যাও ন্যায়ের জন্য লড়ো। কেউ নিজের জীবন বাজি রেখে আহত বন্ধুকে তুলে নিতে, বোনেরা ভাইকে বাঁচাতে পুলিশের গাড়ির সামনে দাঁড়াতে। তখন তারা সাধারণ মানুষ থাকে না, তখন তারা হয়ে ওঠে এক একজন জীবন্ত আগুন। কিন্তু আমরা তো মেশিন না, তাই চিরকাল এই টার্বো মোডে চলতে পারি না। একই সময় শরীর নিঃসরণ করে আর এক হরমোন, কর্টিসল, যা আমাদেরকে দীর্ঘ সময় সতর্ক রাখে, বিপদের মধ্যে টিকে থাকতে সাহায্য করে। কিন্তু এর জন্য আমাদের মূল্য দিতে হয়। দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ঘুম নষ্ট করে, মেজাজ খিটখিটে করে ফেলে, আর মাথায় জমতে থাকে দুঃখ আর হতাশা। এছাড়াও কিছু মনস্তাত্ত্বিক প্রভাব কাজ করে। পরীক্ষার সময় মনে আছে ফলাফল আসার আগে যত টেনশন, যত পড়াশোনা, রাত জেগে চেষ্টা করা, কিন্তু ফলাফল ভালো আসার পর কি হয়? 2-3 দিন শুধু আনন্দ করি এবং পড়ার টেবিলে মন কম বসে। আন্দোলনেও তাই হয়। যখন প্রধান লক্ষ্য পূর্ণ হয়, তখন ব্রেন থেকে বের হয় ডোপামিন। সেই ডোপামিন হঠাৎ বেড়ে গিয়ে আমাদের আনন্দ দেয়, কিন্তু কয়েকদিন পরেই ডোপামিন কমতে থাকে, তখন আর সেই আগের মতো উৎসাহ থাকে না। একেই বলে পোস্ট ভিক্টোরি মোটিভেশন ড্রপ। আন্দোলনের সময় সবাই রাস্তায় থাকে, এক স্লোগান, এক গান, এক দৃষ্টি, যেন পুরো দেশটা এক পরিবার। এই শক্তিকে বলে ইমোশনাল কন্টাজিয়ন বা আবেগের সংক্রমণ। একজনের সাহস দেখে অন্যজনও সাহসী হয়ে ওঠে। কিন্তু আন্দোলন শেষে মানুষ আবার স্বাভাবিক রুটিন কাজকর্ম, ক্লাস বা সংসারে ফিরে যায়। একজন থেকে অন্যজনের দূরত্ব বাড়ে, তাই আবেগও আস্তে আস্তে ফিকে হতে থাকে। ধরুন আপনি ক্ষুধার্ত,
টাকার অভাবে আপনার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় আপনার প্রধান চিন্তা কি হবে? আপনার পরিবারের ভরণ-পোষণ, তাদের নিরাপত্তা বা এমন কিছু? আন্দোলনের সময় মানুষ সাময়িকভাবে এগুলো ভুলে যায়। তখন ন্যায়ের জন্য লড়াইটাই সবচেয়ে বড় হয়ে ওঠে। কিন্তু আন্দোলন শেষে মানুষ আবার ফিরতে চায় নিজের আসল চাহিদা, পরিবার, চাকরি, পড়াশোনা, কেরিয়ার বা ফিউচার স্টেবিলিটিতে। মনে করেন আপনি কোনো অনিয়ম ভাঙার বিরুদ্ধে আন্দোলন করলেন, অনিয়মের প্রধান বদলালেন, কিন্তু বাকিরা এবং সিস্টেম থেকে গেল সেই আগের মতোই। তখন মনে হবে এত লড়াই করলাম তবু আসলে কিছুই বদলায়নি। আসলে সরকার বদলালেও পুরো সিস্টেম বদলায় না। দুর্নীতি, বিভাজন, রাজনৈতিক টানাপোড়েন লেগেই থাকে। এই হতাশায় মানুষের অংশগ্রহণ কমিয়ে দেয়। এটা নতুন কোনো ঘটনা নয়। পৃথিবীর প্রতিটি বড় বড় আন্দোলনে একই প্যাটার্ন দেখা যায়। মিশরের আরব বসন্তে মুবারক পতনের পর উত্তেজনা নেমে গেল এবং মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যায়। একইভাবে ফ্রান্সের ছাত্র আন্দোলন, আমেরিকায় সিভিল রাইট মুভমেন্ট এবং সাম্প্রতিক সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার বিক্ষোভ। তাই তো প্রথমে সবাই আগুনের মতো ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষে ধীরে ধীরে ঢেউ থেমে যায়। শরীর ক্লান্ত হয়, মন ভারী হয়ে যায়, আবেগ ফিকে হতে থাকে। কিন্তু যারা আন্দোলনকে জীবনের মিশন বানিয়ে ফেলেন, তাদের উদ্দীপনা দ্রুত কমে না। তারা সংগঠক বা নেতা হয়ে থেকে যায় ইতিহাসে। এখন প্রশ্ন হলো, তাহলে কি সব শেষ? না, সিস্টেম একদিনে বদলায় না। আসল পরিবর্তন আসে ধীরে ধীরে, চরিত্র, শিক্ষা আর কমিউনিটি গড়ার মাধ্যমে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রতিটি পরিবারের উচিত সত্য, ন্যায়, মানবতা আর ভালোবাসার শিক্ষায় গুরুত্ব দেওয়া। অন্যায়ের বিরুদ্ধে বই, গবেষণা, আলোচনা বা পজিটিভ সমালোচনার মাধ্যমে লড়াই চালিয়ে যাওয়া। অন্ধ অনুসরণ নয়, স্বাধীনভাবে সত্য অনুসন্ধান এবং সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তোলা। ছোট ছোট কমিউনিটি প্রজেক্টে সততা, সহযোগিতা আর সেবার অনুশীলন করা। এই কাজগুলোই ধীরে ধীরে এমন পরিবর্তন আনে যা প্রজন্মের পর প্রজন্ম টিকে যায়। পৃথিবী এখনো সুন্দর। ধন্যবাদ তাদের যারা আজও শিক্ষা, গবেষণা আর সমাজ সেবার মাধ্যমে আলো জ্বালিয়ে যাচ্ছেন। সত্যিকারের বিপ্লব শুধু রাস্তায় নয়, এটা আমাদের মনের ভিতর, চরিত্রে আর পরিবারে শুরু হতে হবে। পরিবর্তন মানে শুধু সরকার বদলানো নয়, বরং মানুষকে বদলানোই আসল বিপ্লব। যখন প্রতিটি মানুষ নিজেকে সংশোধন করে, তখন পুরো সমাজ আলোকিত হয়ে ওঠে। তাহলেই প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকবে সেই আলো, যা কোনো শক্তি থামাতে পারবে না। আপনিও যদি এমন কোনো ভালো কাজে যুক্ত থাকেন বা আপনার মাথায় কোনো আইডিয়া থাকে, কমেন্টে লিখে জানান। হতে পারে আপনার সেই ভাবনা কারো জীবনের পথ আলোকিত করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।